পুলিশ আমার গায়ে আঘাত করে, হাতে আঘাত করে, তারপরে বোর্ড দিয়ে পায়ের মধ্যে অনেক পাড়া দেয়। মানে অলরেডি তখন বাবার কাছে পরদিন থেকেই মানে হচ্ছে সকালেই আমাদের স্থানীয় যেই নেতারা থাকে তাদের কাছ থেকে হুমকি এসে চলে আসছে, এবং আমি যেটা শুনতে পারছি পরবর্তীতে যে এমপির কাছ থেকেও হুমকি আসে। তখন যখন ভাইয়ারা এগুলো বলতেছিল আমরা ওই সময় আমরা আর কি ভাইয়াদেরকে আশা দিচ্ছিলাম, আরে ভাই আপনি ভয় পেন না, আপনার বোন আছেন, আপনার বোনরা থাকতে আপনাদেরকে এত সহজে নিতে দিব না। যখন দেখছি গাড়িটা ছেড়ে দিচ্ছে আমি দৌড়ে পিছন দিক থেকে আবার এসে সামনে দাঁড়াইছি। তার হাসির আমার কাছে মনে হইতেছিল কোনো একটা মানে মনস্টার, সে আমাদের তাকা তাকা হাসতেছে আর আমার শরীরে অনেক রাগ হচ্ছে। তো সেই জায়গা থেকে মানে আমার অনেক রাগের জায়গা থেকে আমি বলছিলাম যে সাহস থাকতে আমার উপরে চালান, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, আমার উপর দিয়ে চালান। তো সেই জায়গা থেকে তারা তখন গাড়িটা থামায় দেয় এবং আমি হাত দিয়ে ধরে রাখছিলাম। তো যখন আমার হাতটা কেটে যায় আর আমি ওই জায়গায় ধরে রাখতে পারিনি, আর তখন আমার হাতটা প্রিজন ভ্যানের কাছ থেকে ছুটে যায় এবং আমাকে টেনে নিয়ে অন্য জায়গায় নিয়ে চলে যায় এবং হচ্ছে গাড়িটা ছেড়ে চলে যায়। তো রাস্তায় যাওয়ার সময় আমরা একে অপরের সাথে ডিসকাস করতেছিলাম যে আজকে রাস্তায় আমাদের সাথে যে কোনো কিছু হতে পারে এবং আমরা গ্রেফতারও হতে পারি। তো ওই সময় রাস্তায় বের হলে অনেক হ্যারাস হতো, আমার নিজেরও ফোন অনেক চেক করা হতো। তো ওই সময় কি করতাম, বের হওয়ার সময় দেখা যেত ফেসবুক মেসেঞ্জার আনস্টল করে রাখতাম এবং বাসায় আসলে আবার হচ্ছে ওটা ইনস্টল করতে হতো। তারপরে ফোনের মধ্যে যেই ছবি দেখা যেত, আমরা আন্দোলনের স্পটে ছিলাম, অনেক এভিডেন্স ছবি আমাদের ফোনে ছিল। তো ওইগুলো দেখলে তাদেরকে গ্রেফতার করতো। তো ওই ফোনগুলোকে হয় ড্রাইভে আগে সেভ করে রাখতাম বা কোনো একটা ফাইলে সেভ করে রেখে গ্যালারি থেকে বা নর্মাল জায়গা থেকে আমি ডিলিট করে রাখতাম যাতে ওরা খুঁজে না পায়। এরকম আমার মধ্যে হয়েছে যে আমি রাস্তাতে বের হচ্ছি, গাড়ি থামায় ওইখানে পুলিশ আসছে, পুলিশ এসে আমাদের ফোন চেক করতেছে এবং যার কি ফোন থেকে কিছু পাইছে তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। তো এরকম ম্যাক্সিমাম কত ছেলেদের ক্ষেত্রে আরো বেশি করা হতো। এবং আমাদের গলায় তখন আমরা একটা স্টুডেন্ট, আমার স্টুডেন্টের পরিচয় হচ্ছে আমার আইডি কার্ড, আমি আমার আইডি কার্ড বহন করতে পারতাম না। যদি কারোর কাছে স্টুডেন্ট আইডি কার্ড দেখতো তাকে গ্রেফতার করে নিয়ে যেত। আসলে ওই সময় তো দেখতেছিলাম যে একটা স্টুডেন্টের চেহারা দেখলে বোঝা যাচ্ছে সে হচ্ছে স্টুডেন্ট এবং সে হয়তো বা আর তার আন্দোলনে যাওয়ার একটা প্রস্তুতি অন্যরকম থাকতো। তো ওই জায়গা থেকে যখন দেখতাম কি যে কোনো সিঙ্গেল স্টুডেন্ট দেখলে তাকে আর বেশি করে হচ্ছে সার্চ করা হতো। তো তখন আমি দেখতাম কি যে একটা জিনিস একদিন খেয়াল করি যে একটা পাশে একটা আন্টি বসে আছে, তার বাচ্চা আছে, কিন্তু তাকে কেউ সার্চ করলো না। তো সেই জায়গা থেকে এরপরে যখন আমি বাসে যেতাম তো তখন আমি চেষ্টা করতাম যে কোনো একটা আন্টি বসে তার পাশে আমি বসে থাকবো, যাতে এমন ফিল হয় যে আমার মা আমি মেয়ে বসে আছে, আমরা গন্তব্যস্থলে যাচ্ছি। প্রথম যখন কোটা আন্দোলন ছিল তখন আমরা অনলাইনে সোচ্চার ছিলাম, আমরা এই যৌক্তিক দাবির পক্ষে ছিলাম এবং অনলাইনে সবসময় তার প্রতিবাদে ছিলাম। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ম্যাক্সিমামই ইন্টেনশন যেটা থাকে, তাদের সরকারি চাকরির প্রতি তেমন ইন্টেনশন থাকে না, তারা ম্যাক্সিমামই হচ্ছে প্রাইভেট কোম্পানিগুলো অথবা দেশের বাইরে যাওয়ার জন্য তারা বেশি আগ্রহী থাকে। তো সেই দিক থেকে তাদের কোটার মধ্যে তো এরকম কোনো মাথা ব্যথা ছিল না। তবে যখন 15 তারিখ থেকে শুরু হয় ভিসি চত্বরে শিক্ষার্থীদের উপরে হামলা এবং হচ্ছে 16 তারিখে অ্যাজ ওয়েল যেরকম করে আবু সাইদ ভাইকে শহীদ করা হয় এবং সাথে সাথে ওয়াসিম ভাইকে যেরকম শহীদ করা হয়, তো সেই জায়গা থেকে তখন বিষয়টা আর আসলে কোটার জায়গায় স্থগিত থাকে না। আমি যখন আন্দোলনে বের হতাম শুধু বাসা থেকে আমার আম্মু জানতো, বাসার আর কেউ জানতো না, বাবা একদমই জানতেন না, কারণ জানলে আমাকে বের হতে দিবে না। আবু সাইদ ভাই শহীদ হয় আমার পাশে বসে সারাক্ষণ হচ্ছে নিউজ দেখতেন, ফেসবুকে আমি স্ক্রলিং করতাম, আমার আম্মু দেখতেন। তো আম্মুকে একটু ইমোশনালি তখন টাচ করে, তখন আমিও আম্মুকে বলে ইমোশনালি হয়ে যায়, ঠিক আছে আমি তোমাকে পারমিশন দিলাম, বাট হচ্ছে অনেক সেফ থাকতে হবে তোমাকে এবং সন্ধ্যার মধ্যে বাসায় ফিরে আসতে হবে যাতে তোমার বাবা জানতে না পারে, কারণ বাবা যদি জানতে পারে তাহলে আমাকে আর কখনো পারমিশন দিবে না। আমি বললাম ঠিক আছে আমি যাবো এবং আমি ঠিক টাইমে ফিরে আসবো। মনে মনে তখন আমি জানতাম হয়তো আমি যাবো কিন্তু ফিরে আসবো কিনা আমি তোমাকে বলতে পারতেছি না, কারণ ওই সময় তো তারা ওইটা ভেবে একটা কে মেয়ে কে ছেলে কে স্টুডেন্ট এটা দেখতেছিল না, তারা পাখির মতন গুলি করে মারতেছিল আর কি। আসলে আমার বাবা বাহিরে থাকেন ম্যাক্সিমাম টাইম, তো হচ্ছে ওই দিন রাতে বাবা 11টা বাজে বাসায় আসে। বাসায় আসার পরে বাবা টিভিতে নিউজ ছাড়লো, ড্রয়িং রুমে বসে, আমি আমার রুমে শুয়ে আছি। যখন ভিডিওটা ছাড়লো তখন আমি শুনতে পাচ্ছি যে আমার ভিডিওটা প্লে হচ্ছে, তো আমি আস্তেই করে তখন আমি ফোনে স্ক্রলিং করতেছিলাম অলরেডি, তো আস্তে করে ফোনটা আমি অফ করে চুপ করে শুয়ে আছি। এখন বাবা ওই নিউজ দেখে এসে আমার রুমে এসে বলতেছে আমি জানি তুমি ঘুমাও নাই, হ্যাঁ তোমাকে ঘুমের ভান করতে হবে না, তো আমাকে এরকম বলতেছিল তোমাকে কি সুখে থাকতে ভূতে কিলাচ্ছে এরকম বলে বলছে তোমাকে আমি নেক্সট টাইম আর যাতে না দেখি। তো আমাকে পরের দিন যাতে আমি বেরোতে না পারি এই জন্য বাবা কাজেই যায়নি আর, মানে পরের দিন আমাকে ঘরের মধ্যে আটকে রাখছে। আমি বললাম যে ঠিক আছে আজকে আমি ঘরেই থাকি, কারণ আজকে যদি আমি বাড়াবাড়ি করে বেরোতে চাই তাহলে আমি নেক্সট দিন থেকে আর বেরোতে পারবো না। মানে অলরেডি তখন বাবার কাছে পরদিন থেকেই মানে হচ্ছে সকালেই আমাদের স্থানীয় যেই নেতারা থাকে তাদের কাছ থেকে হুমকি এসে চলে আসছে, এবং আমি যেটা শুনতে পারছি পরবর্তীতে যে এমপির কাছ থেকেও হুমকি আসে। তো পরবর্তীতে আমার বাবা তো অনেক ভয় পেয়ে যায় যে আমি অ্যাজ এ মেয়ে তখন আমার যদি কোনো ক্ষতি করে ফেলে সে অনেক, তখন সে বাসায় থাকে এবং ওই একদিন আমি 1 তারিখে 1 আগস্ট বাসায় ছিলাম, কিন্তু পরবর্তীতে আবার 2 আগস্ট থেকে আমি আবার রাস্তায় নেমে যাই এবং সেটা 5 তারিখ পর্যন্ত। ওই দিন মার্চ ফর জাস্টিসের একটা কর্মসূচি
কর্মসূচি ছিল। সেই দাবিতে আমাদের ওই দিনকার স্থানটাই ছিল যে হাইকোর্টের সামনে। তো আমরা আগে থেকে প্ল্যান করে রাখি যে আমরা কালকে সকালে বের হব এবং হচ্ছে আমরা হাইকোর্টের দিকে মুভ করব। এবং তখন তো অলরেডি কারফিউর একদম সরাসরি ঘোষণা না দিলেও কারফিউ চলতেছিল। সেই জায়গা থেকে গণগ্রেফতারের ভয়ে অনেক শিক্ষার্থী পিছিয়ে যায়, তারা আসতে নাকচ করে। তো সেই জায়গা থেকে আমাদের স্টুডেন্টের সংখ্যাও খুব কম ছিল। আমরা মাত্র ক্যাম্পাসে এসে উপস্থিত হই 5 জন। তখন আমরা 5 জনই মুভ করি হাইকোর্টের দিকে। আমরা হেঁটে হেঁটে রমনার ভিতর দিয়ে আমরা হাইকোর্টের দিকে মুভ করি। তো রাস্তায় যাওয়ার সময় আমরা একে অপরের সাথে ডিসকাস করতেছিলাম যে আজকে রাস্তায় আমাদের সাথে যে কোনো কিছু হতে পারে এবং আমরা গ্রেফতারও হতে পারি। তো সেই জন্য প্রস্তুত থাকা দরকার। তখন যখন ভাইয়ারা এগুলো বলতেছিল, আমরা ওই সময় আমরা আর কি ভাইয়াদেরকে আশা দিচ্ছিলাম, আরে ভাই আপনি ভয় পেন না, আপনার বোন আছেন, আপনার বোনরা থাকতে আপনাদেরকে এত সহজে নিতে দিব না। মানে এই সেম কথাগুলো আমরা ওই সময় যাওয়ার সময় বলতেছিলাম। কিন্তু কোইন্সিডেন্সলি সেম ঘটনা যে আমাদের সাথে ওইখানে ঘটবে আমরা কখনো কল্পনাও করতে পারিনি। আমরা ওইখানে অবস্থান নেওয়ার 10 থেকে 15 মিনিট পরে 2 জন পুলিশ আমাদের দিকে লক্ষ্য করে এগিয়ে আসে। আর তখন আমরা বুঝতে পারি যে তাদের আমরা টার্গেটে পরিণত হয়েছি এবং তারা আমাদেরকে ধরতে আসবে। বুঝে ওঠার আগেই 4-5 থেকে পুলিশ আমাদেরকে ঘেরাও করে ফেলে এবং অনেক শিক্ষার্থী ভয়ে পিছন থেকে পালিয়ে যায়। আর ওই সময়ে নূর ভাইয়া আমার পাশেই ছিল। তো সেই জায়গা থেকে তারা প্রথমেই এসে একজন নূর ভাইয়ের পিছন থেকে কলার ধরে এবং পিছন থেকে আরো 3 জন ভাইয়াকে ধরে। তো সেখান থেকে যেহেতু নূর ভাই আমার পাশেই ছিল, তো সেই জায়গা থেকে আমি নূর ভাইয়াকে ধরে ফেলি। যেহেতু আমি আগে তাকে কথা দিয়েছি আমি আপনার বোন থাকতে আমার ভয় নেই। তো সেই জায়গা থেকে আমার ভয় ওখানে একদমই ছিল না। আমার কাছে মনে হয়েছে যে আমাকে আটকাতে হবে আর হয়তো আমি পারবো। আমার কাছে তখন কেন যেন এগুলোই মনে হয়েছে। তো পুলিশ আমার গায়ে আঘাত করে, হাতে আঘাত করে, তারপরে বোর্ড দিয়ে পায়ের মধ্যে অনেক পাড়া দেয়। আমি অনেক ব্যথা পাই। আমার এক সময় আমার পা থেকে জুতা খুলে পড়ে যায়। তো আমি সেকেন্ডের মধ্যে আমার হাত ছুটে গেলে আমি প্রায় সেকেন্ডের মধ্যে আমার পায়ের জুতাটা আমি কিভাবে জানি ম্যানেজ করে আমি আবার দৌড়ে সামনে চলে যাই ভাইয়াকে ক্রস করে। তো সেই জায়গা থেকে পুলিশকে আমি যখন দেখতেছি ভাইয়াকে আমি আর ধরে রাখতে পারতেছি না, তো সেই জায়গা থেকে আমি হঠাৎ করে ভাইয়ের কোমরের দিকে খেয়াল করে দেখি ভাইয়ের কোমরে বেল্ট আছে। তো আমি বেল্টের মধ্যে ধরে ফেলছি যে এখান থেকে ছুটানো সম্ভব না। তো তারা অনেক চেষ্টা করে আমার হাত থেকে টেনে টেনে সরানোর। তো যখন পাচ্ছিল না তখন তারা আবার লেডি পুলিশ কল করে। লেডি পুলিশ একটা সময় আমার কাছ থেকে ভাইয়াকে সারাই নিয়ে গিয়ে ভাইয়াকে প্রিজন ভ্যানে তুলে ফেলে। তো আমি যখন সাইডে দাঁড়াইছিলাম দেখতেছি প্রিজন ভ্যানটা ভাইয়া সহ আরো 3 জন ভাইয়াকে নিয়ে ছেড়ে দিচ্ছে। তো সেই জায়গা থেকে আমার হঠাৎ করে মনে হলো তাহলে আমি গাড়ির সামনে দাঁড়ায় যাবো। যখন দেখছি গাড়িটা ছেড়ে দিচ্ছে আমি দৌড়ে পিছন দিক থেকে আবার এসে সামনে দাঁড়াইছি যে আমার কাছে মনে হচ্ছে এইটাই একটা ওয়ে আমি এখন থামাতে পারবো। ওই সময়ে বলতেছিলাম যে আমার প্রত্যেকটা ভাইকে না ছাড়া পর্যন্ত আমি গাড়ির সামনে থেকে যাব না। তো যখন তারা বারেবার গাড়িটা সামনের দিকে এগিয়ে নিয়ে আসতেছিল তখন আমার প্রচন্ড রাগ হচ্ছিল। আর ভিতর থেকে পুলিশটা আমার দিকে তাকা তাকা হাসতেছিল। তার হাসির আমার কাছে মনে হতেছিল কোনো একটা মানে মনস্টার সে আমাদের তাকা তাকা হাসতেছে আর আমার শরীরের অনেক রাগ হচ্ছে। তো সেই জায়গা থেকে মানে আমার অনেক রাগের জায়গা থেকে আমি বলছিলাম যে সাহস থাকতে আমার উপর চালান, আমি এখানে দাঁড়া থাকবো, আমার উপর দিয়ে চালান। তো সেই জায়গা থেকে তারা তখন গাড়িটা থামায় দেয় এবং আমি হাত দিয়ে ধরে রাখছিলাম। তো যখন ওইখানে অনেকক্ষণ থাকার পরে তারপর আমাকে সরাতে পারছিলেন না ওই জায়গা থেকে, পরে তারা আবার লেডি পুলিশ কল করে সেই জায়গায়। পরে হচ্ছে তারা আমাকে টেনে নিয়ে যায়। টেনে নিয়ে যাওয়ার সময় আমার হাতটা যখন আমি অনেক শক্ত করে ধরে রাখছিলাম, তো যখন আমার হাতটা কেটে যায় আর আমি ওই জায়গায় ধরে রাখতে পারিনি, আর তখন আমার হাতটা প্রিজন ভ্যানের কাছ থেকে ছুটে যায় এবং আমাকে টেনে নিয়ে অন্য জায়গায় নিয়ে চলে যায় এবং হচ্ছে গাড়িটা ছেড়ে চলে যায়। জুলাই আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে এবং হচ্ছে যেই ধরনের যেই শোষণ অত্যাচার বলেন আমরা যত এই 15টা বছর 17টা বছর সহ্য করে গেছি তার বিরুদ্ধে ছিল। যে হয়তো এই আশা ছিল যে হ্যাঁ এই সরকারের পতন হয়েছে এবং যেই সুবিধাগুলো যেই অধিকারগুলো আমরা এত বছর ফিরে পাইনি, হয়তো বা এটা সুযোগ, হ্যাঁ আমাদের জন্য সুযোগই, হয়তো বা না অবশ্যই সুযোগ, আমরা নিজেদেরকে ওই জায়গায় নিয়ে যেতে পারবো, আমাদের ওই দাবিগুলো ওই প্রত্যাশার জায়গাগুলো পূরণ হবে। তো সেই জায়গা থেকে আমাদের অনেক এক্সপেকটেশন ছিল, হ্যাঁ আমরা আমাদের একটা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা তাদের দায়িত্বের চেয়ারে বসাইছি, তাদের কাছ থেকে আমাদের অনেক এক্সপেকটেশন, তারা হয়তো বা তাদের জায়গা থেকে অনেক চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আমাদের যে এক্সপেকটেশনের জায়গাটা তারা এখনো রিচ করতে পারতেছে না। তারা একটার পর একটা কমিশন গঠন করে যাচ্ছে, কিন্তু তারা আমাদেরকে নিউজ দিচ্ছে তারা কমিশন গঠন করছে, কিন্তু সেই কমিশন থেকে তাদের যে ফিডব্যাক তারা কি পাচ্ছে আমি এখনও সেই নিউজটা খুঁজে পাচ্ছি না। বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য কন্ট্রোভার্সিতে পড়ে যাচ্ছে এবং একটা সময় হয় কি যে সরকারকে উনি তো হচ্ছে কেউ অভিজ্ঞ সরকার নিয়ে এখনও বসে নাই, তো সেই জায়গা থেকে আমাদের নিজেদেরও কিছু গাফলতি আছে আমি এটা মনে করি। আমরা যে জনগণ হিসেবে একটা সরকারকে যে তারা আমাদের জন্যই আসছে ওইখানে, তাদের জন্য যে মানে তাদের কাজটা করে যাওয়ার জন্য যতটুকু সাপোর্ট দরকার আমি মনে করি যে আমরা ব্যক্তি হিসেবে সেটা করছি না। আমরা কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবো যে হ্যাঁ এই সরকারকে তার কাজ দায়িত্ব পালন করার জন্য সাহায্য করছি? আমরা এক পক্ষ চলে গেছে আরেক পক্ষ আসছি, আমরা আবারও সেমভাবে দেশের মধ্যে যেই অরাজকতা হত্যা খুন আমরা চালিয়ে যাচ্ছি। এই দেশটাকে একটা স্টেবল পরিস্থিতিতে আমি এখনও দেখতেছি না যে একটা স্টেবল পরিস্থিতিতে আছে এবং সরকার সেই জায়গা থেকে কাজ করে যাবে। তারা একটার পর একটা হুমকির একটার পর একটা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং তারা সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য পিছনে যেই চ্যালেঞ্জটা আর কি অ্যাকসেপ্ট করা নিয়েছে, যে দায়িত্ব নিয়েছে, আমরা এই দায়িত্ব
দায়িত্বটা পালন করব, তারা সেই দিকে আর করতে পারতেছে না। তাদের তো একটার পর একটা সামনে সম্মুখীনের বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আসছে। তো সেই জায়গা থেকে তারাও আমাদেরকে রিচ করতে পারতেছে না এবং আমরাও আমাদের নিজের জায়গা থেকে তাদেরকে সহযোগিতা করতে পারতেছি না। ওই জিনিসটা যখন ভাইরাল হয়ে যায় অলরেডি সোশ্যাল মিডিয়ায়, তো আমি জানতামও না। যখন একদম সোশ্যাল মিডিয়ায় যখন ছড়ায় পড়ে, আমার ফ্যামিলি থেকে, আমার ফ্রেন্ডসদের কাছ থেকে আমার একদম অনবরত কল আসতে শুরু করে, তখন আমি বুঝতে পারি আসলে যে হ্যাঁ, এই ঘটনাটা অলরেডি সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি ব্যাপক পরিমাণে ভাইরাল। তো সেই জায়গা থেকে আমি অনেক ভয় পাই, কারণ আমার পরিবারটা অনেক বেশি কনজারভেটিভ। আর আমি সবসময় ক্যামেরা মিডিয়া থেকে অনেক দূরে থাকতাম আগে, যে আমাকে বলতো যে তুমি যাবা, ঠিক আছে, ক্যামেরা থেকে অনেক দূরে থাকবা। তো সেই জায়গা থেকে যখন হঠাৎ করে এটা ভাইরাল হয়ে যায়, আমার অনেক ভয় লাগতেছিল। যে আমি কিছুদিন আমার আইডিকেও আমি অফ করে রাখছিলাম যে ভয়ে, এবং আইডির উপরে তখন প্রচণ্ড পরিমাণে ঝড় যাচ্ছিল, যে আমি এত পরিমাণে ভয় পেয়ে যাচ্ছি, আমি কী করব। পরবর্তীতে যখন দেখা গেল যে না, যেহেতু আমি একটা ভালো কাজ করেছি, আমার ফ্যামিলি থেকে আমাকে সাপোর্ট করছে যে তোমাকে না, তুমি খারাপ কিছু করো, তুমি যা করছো এটা করা উচিত, আমাদের প্রত্যেকের এটা করা উচিত, তুমি যা করছো তুমি ঠিক করছো, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো সেই জায়গাতে আমার পরিবারের প্রত্যেকটা মানুষ আমাকে সাপোর্ট করছে, কিন্তু তারা অ্যাজ ওয়েল ভয়ও পাইছে। নর্মালি আমাদের দেশে একটা ছেলেকে যে যতটা সহজে অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু একটা মেয়েকে তারা বিভিন্নভাবে কন্ট্রোভার্সিতে ফেলার চেষ্টা করে। তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমাকে কোন ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হয় নাই। তবে কিছু কিছু জায়গা থেকে থাকে না, যে আওয়ামী লীগ চলে গেলেও, মানে সরকার চলে গেলেও তার যে দোষরা এখন দেশের মধ্যে রয়ে গেছে, তারা আমাকে মেসেঞ্জারে বলেন, ইনবক্সে বলেন, অনেক ধরনের হুমকি ধামকি মেসেজ দেয়, যে এখনও খুব বাজে বাজে কমেন্টস করে আমার পোস্টে যে কোনো কিছুর মধ্যে। তো আমি সেগুলোকে ইগনোর করি, যে এরা সবসময় থাকবেই, এরা কখনো ভালো হবে না। যদি এরা শোধরাতো, তাহলে দেশের পরিস্থিতি আজকে 1 বছর হয়ে গেল, তাহলে এটা সুন্দর একটা জায়গা থাকতো। প্রত্যেকটা মানুষের যদি বিবেক থাকতো, তাহলে অবভিয়াসলি আমাদের এই একটা বছর, আমার মনে করি একটা বছর মানে একদম দরকার ছিল, যে আমাদের দেশটাকে আমরা যেরকম জায়গায় দেখতে চাই সেই জায়গাটায় পৌঁছানোর জন্য। এখানে খুব আমি মনে করতাম যে 6 মাসের মধ্যেই হয়তো আমাদের দেশের কাঠামো পাল্টে যাওয়া সম্ভব ছিল, কিন্তু আমরা দেখা যাচ্ছে কি একটা যারা চলে গেছে, যে সরকার পালিয়ে গেছে, তার দোষরা রেখে গেছে, তারাও একটা বিভিন্ন ধরনের গুজব ছড়ানোর মাধ্যমে মানুষদেরকে বিভক্ত করতেছে, এবং মানুষ হচ্ছে ওই গুজবে কান দিচ্ছে। সে হচ্ছে সত্যিকারটা যাচাই করতেছে না, যে আমি একটা নিউজ পেলাম, এরা কতটুকু অথেন্টিক, আমি এটা যাচাই করি। যাচাই না করে তারা হচ্ছে নিজেদের আক্রোশের জায়গা থেকে, হয়তো বা অন্য দল আবার আসছে, ভাবতেছে যে যেহেতু শিক্ষার্থীদের নতুন একটা সাপোর্টিভ দল তৈরি হয়েছে, শিক্ষার্থীদের যদি চলে আসে, তাহলে যেই আরেকটা যে বিপক্ষ দল আছে, তারা হয়তো ক্ষমতায় আসতে পারবে না। তো সেই দলের সাপোর্টাররাও হচ্ছে বিভিন্নভাবে একে অপরকে কাদা ছোড়াছড়ি করতেছে। সেই জায়গা থেকে আমরা মনে হচ্ছে যে বিবেক দিয়ে আমরা কোনো চিন্তা করতেছি। যদি বিবেক দিয়ে চিন্তা করতাম, তাহলে হচ্ছে এতটাও নৃশংস আমরা হতে পারতাম না। যেমন গ্রামে দেখেন, গতকালকে আমি ঠিক আমার সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস পোস্ট করি, যে চাঁদাবাজি আর ভিক্ষার মধ্যে একটা পার্থক্য হচ্ছে, আপনি যখন চাঁদাবাজি করবেন, সেখানে আপনি একজনের গলায় ছুরি রেখে আপনি টাকা নিচ্ছেন, আর যে ভিক্ষা করছে সে হচ্ছে অন্যের কাছ থেকে চাইছে, হাত পাচ্ছে, এবং সে তার ইচ্ছার জায়গা থেকে তাকে দিচ্ছে, সাহায্য করছে তার জায়গা থেকে। তো চাঁদাবাজি না করে, যে চাঁদাবাজি করছে, সে চাঁদাবাজি না করে, তার যদি কাজ করতে ইচ্ছাই না করে, সে এত পরিমাণেই অলস হয়, তাহলে আরেকজনের কাছে হাত পাতুক, সে তাকে 5 টাকার জায়গায় 10 টাকা দিবে, তাও আপনি সম্মানে বলতে পারবেন। কিন্তু চাঁদাবাজদেরকে কেউ সম্মান করে না।